হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 থার্ড সেমিস্টারের আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতাটির প্রথম দুটো স্ট্যাঞ্জা পড়েছিলাম এবং প্রত্যেকটা লাইনকে ছোট ছোট করে ভেঙে সহজে বোঝার চেষ্টা করেছিলাম যে কবিত্রী কি মনের ভাব ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এছাড়া ছিল অন্তর্নিহিত অর্থ, ফিগার অফ স্পিচ এবং ডিটেলড ভোকাবুলারি। তোমরা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে এই যে এখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিওতে আমরা ঠিক একইভাবে বাকি যে তিনটে স্ট্যাঞ্জা পড়ে আছে সেগুলো কমপ্লিট করব। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সবশেষে যদি মনে হয় কিছু শিখতে পেরেছো এবং ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে নিচে অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা আগের দিন যতদূর পড়েছিলাম অর্থাৎ স্ট্যাঞ্জা 1 এবং স্ট্যাঞ্জা 2 এই দুটোকে একবার ভালো করে রিভাইজ করে নিই। প্রথম স্তবকে আমরা দেখেছিলাম একটি লতা বিশাল অজগরের মতন ক্যাসুয়ারিনা গাছকে পেঁচিয়ে রয়েছে। গাছটি পুরানো, কাণ্ডে অনেক দাগ কাটা ক্ষত রয়েছে, কিন্তু গাছটি লতাটিকে সাহসের সঙ্গে বহন করছে, যেন এক বিশাল বীর গাছ লাল রঙের মালা পড়ে আছে। গাছটির ডালে সারাদিন পাখি ও মৌমাছি ভিড় করে, আর রাত হলে সেই গাছ থেকে যেন এক মিষ্টি গান ভেসে আসে যখন মানুষ ঘুমিয়ে পড়ে। এই স্ট্যাঞ্জাটির মূল বিষয় ছিল গাছটির বাহ্যিক সৌন্দর্য, লতায় পেঁচানো রূপ এবং প্রাকৃতিক সঙ্গীত। এরপর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে আমরা দেখেছিলাম সকালবেলা জানলা খুলতেই কবিত্রীর চোখ যায় গাছটির দিকে। শীতকালে মাঝে মাঝে গাছের মাথায় ধূসর রঙের এক বানর বসে থাকে একা একা, আর সেই সময় নিচের ডালে তার ছানারা খেলাধুলা করে। এই সময় কোকিলেরা চারিদিক থেকে সকালকে স্বাগত জানায় এবং গরুগুলো অলসভাবে হাঁটতে থাকে চারণভূমির দিকে। এছাড়া তিনি এও বলেন বিশাল গাছের ছায়ায় পুকুরের জলে শাপলা ফুল ফুটে ওঠে, যেগুলো দেখতে বরফের মতন সাদা। এই স্ট্যাঞ্জাটির মূল বিষয় ছিল গাছের চারপাশে সকালের দৃশ্য এবং প্রাণবন্ত এক জীবনের চিত্র। আশা করছি তোমাদের মনে পড়ে গেছে। এবার চলো আমরা আজকের পড়াটা শুরু করি। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, তবে তার জাঁকজমক বা মহিমার কারণে নয়। ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ারিনা টু মাই সোল, ক্যাসুয়ারিনা গাছটি আমার আত্মার খুব প্রিয়। এখানে ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে মহিমা বা জাঁকজমক, এবং এটা তোমাদের আগের ভিডিওতে বলতে ভুলে গেছিলাম যে ক্যাসুয়ারিনা হচ্ছে এমন এক ধরনের গাছ যেটাকে বাংলায় অনেকে ঝাউ গাছ বলে, যদিও এটা ঝাউ গাছের মতন হলেও ভিন্ন প্রজাতির, আর সাধারণত এগুলো সমুদ্রের পাড়ে হয়ে থাকে। এই লাইনটির সহজ ব্যাখ্যা হচ্ছে, এই লাইনে কবিত্রী পরিষ্কারভাবে বলছেন এই গাছটির বিশালতা, তার সৌন্দর্য বা মহিমাই একমাত্র কারণ নয় যে জন্য এটি তার কাছে প্রিয়। এটি তার কাছে প্রিয় অন্য এক গভীর আবেগের কারণে। এই গাছটি শুধু প্রাকৃতিক এক মুগ্ধকর উপাদান নয়, এটি তার হৃদয়ে গেঁথে গেছে, কারণ এতে আছে তার শৈশব, প্রিয়জনদের স্মৃতি আর ভালোবাসার ছোঁয়া। এই লাইনটিতে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে কন্ট্রাস্ট, অর্থাৎ দুটি বিপরীত ধর্মী উপাদান এখানে উঠে এসেছে। যেমন এখানে বাহ্যিক সৌন্দর্য বনাম অন্তরের ভালোবাসা এটিকে দেখানো হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে পার্সনিফিকেশন, যেমন এখানে গাছটিকে আত্মার প্রিয় বলা হয়েছে, যা গাছটিকে এক ধরনের মানবীয় গুণ প্রদান করছে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি আমাদের বোঝায় কোনো কিছুকে ভালোবাসার পেছনে শুধুই বাহ্যিক রূপ বা জাঁকজমক থাকে না। কবিত্রীর জন্য এই গাছটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি তার জীবনের মূল্যবান মুহূর্তের স্মারক। যেমন ছোটবেলার খেলা, প্রিয়জনদের সাথে সময় কাটানো, এই স্মৃতিগুলোই গাছটিকে তার হৃদয়ে চিরস্থায়ী করে তুলেছে। যেটা তিনি পরের লাইনেই বলছেন, বিনিথ ইট উই হ্যাড প্লেড, এর নিচে আমরা খেলেছি, দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর পেরিয়ে গেছে। এর মানে হলো এই গাছটির নিচে আমরা ছোটবেলায় একসাথে খেলেছি, যদিও সেই দিনগুলো বহু আগের। লাইনটির সহজ ব্যাখ্যা হচ্ছে, এই লাইনটি কবিত্রীর নস্টালজিয়া বা পুরনো দিনের স্মৃতিতে ডুবে থাকার অনুভবকে তুলে ধরে। তিনি বলছেন এই ক্যাসুয়ারিনা গাছের নিচে একসময় তিনি ও তার প্রিয়জনেরা একসাথে খেলাধুলা করতেন। আজ অনেক বছর কেটে গেছে, সময় এগিয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তগুলো কবিত্রীর মনে আজও যেন ঠিক আগের মতনই উজ্জ্বল। গাছটি যেন এক স্মৃতির পটভূমি, যা সময়ের স্রোতেও রয়ে গেছে অটুট, ঠিক যেমন ছিল। এই লাইনটি তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটি কি বোঝাচ্ছে। তো এখানে এটি একটি নস্টালজিয়া অর্থাৎ স্মৃতিচারণা, অতীতের স্মৃতি ও আবেগের প্রকাশ পাচ্ছে। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো তোমরা নস্টালজিয়াকে টিক মারবে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি বোঝাতে চায় জীবনের সময় যতই পেরিয়ে যাক, কিছু জায়গা ও মুহূর্ত থাকে যেগুলোর সাথে জড়িয়ে থাকে অমূল্য স্মৃতি।
দিনগুলি। এই গাছটির নিচে কাটানো দিনগুলি কবিত্রীর জীবনে এক সেরা অধ্যায় ছিল, যা তিনি আজও ভালোবাসেন এবং মনে মনে অনুভব করেন। এরপর তিনি বলছেন, ওহ সুইট কম্প্যানিয়ন্স, হে মধুর সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদের আমি গভীর ভালোবাসায় ভালোবেসেছি। অর্থাৎ লাইনটির মানে, হে আমার প্রিয় সঙ্গীরা, তোমাদের আমি গভীর ভালোবাসা দিয়ে ভালোবেসেছি। এখানে ইন্টেন্স মানে হচ্ছে তীব্র বা গভীর বা প্রবল। এবার লাইনটির সহজ ব্যাখ্যা দেখা যাক। এই লাইনে কবিত্রী তরুদত্ত তার ভাই আব্জুদত্ত এবং তার বোন অরুদত্তকে সুইট কম্প্যানিয়ন্স হিসেবে স্মরণ করেছেন, যাদের প্রতি তার ভালোবাসা ছিল গভীর এবং আন্তরিক। এই লাইনটি শুধু বন্ধুত্ব নয়, বরং এক আত্মিক ও আবেগময় বন্ধনের ইঙ্গিত দেয়। যাদের সঙ্গে তিনি তার শৈশবের বা অতীতের সময় কাটিয়েছিলেন, সেই সমস্ত প্রিয়জনদের স্মৃতি গাছটিকে দেখলেই তাকে আবেগপ্রবণ করে তোলে। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে হাইপারবোল, যেহেতু এখানে বলা হয়েছে লাভড উইথ লাভ ইন্টেন্স, মানে গভীর ভালোবাসা বোঝাতে তিনি একটু বেশি এই লাইনটিকে অতিরঞ্জিত করেছেন। আর দ্বিতীয় হচ্ছে অ্যালিটারেশন। দেখো এখানে লাভ কথাটি প্রথমে লাভ এল যে অক্ষরটি আছে সেটি দ্বিতীয়বার রিপিট হয়েছে। এবার আসা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি বোঝাতে চায় কবিত্রীর জীবনের সবচেয়ে মূল্যবান ও ভালোবাসার মানুষগুলো এখন তার স্মৃতিতে রয়ে গেছে। তাদের জন্য তার ভালোবাসা ছিল নিখাদ, নিঃস্বার্থ এবং গভীর। এই গাছের সাথে শুধু তার শৈশব নয়, বরং তার প্রিয় মানুষদের স্মৃতিও জড়িয়ে আছে, যা তাকে বারবার অতীতে টেনে নিয়ে যায়। এরপরে তিনি বলছেন, ফর ইউর সেক্স, অর্থাৎ তোমাদের কারণে বা তোমাদের খাতিরে, শ্যাল দ্য টি বি এভার ডিয়ার, এই গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে। লাইনটির সহজ ব্যাখ্যা, এই লাইনে কবিত্রী তার প্রিয় সঙ্গীদের উদ্দেশ্যে বলছেন, এই ক্যাসুরিনা গাছটি তাদের স্মৃতির জন্যই চিরকাল তার হৃদয়ে জায়গা করে নেবে। যেহেতু সেই প্রিয়জনেরা এই গাছের ছাওয়ায় তার সঙ্গে সময় কাটিয়েছিল, খেলা করেছিল, তাই এই গাছ এখন শুধুমাত্র একটি গাছ নয়, তাদের উপস্থিতির এক জীবন্ত স্মৃতিসৌধ। এখানে যে ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ট্রান্সপার্ড এফাথেট। এফাথেট মানে হচ্ছে এমন একটি জিনিস যেটা বিশেষণ বোঝায়, কারোর সম্বন্ধে কোনো কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। আর ট্রান্সপার এফাথেট হলো এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে একজনের গুণ বা অনুভূতি ভুল করে আরেকজনের নামে বলা হয়, কিন্তু সেই ভুলটা ইচ্ছাকৃত হয়ে থাকে এবং কাব্যিক সৌন্দর্য সৃষ্টি করে। যেমন এখানে দেখো, এখানে গাছটিকে ডিয়ার বলা হয়েছে, কিন্তু আদতে গাছটির সম্বন্ধে তিনি বলতে চাইছেন না, বলতে চাইছেন তার যে প্রিয় সঙ্গীরা ছিল তাদের উদ্দেশ্যে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি বোঝাতে চায় ভালোবাসার মানুষদের স্মৃতি যেখানেই থাকে, সেই স্থান, সেই বস্তু সবকিছুই হৃদয়ের খুব কাছের হয়ে ওঠে। কবিত্রী এই গাছটিকে চিরকাল ভালোবাসবেন, কারণ তার শৈশবের প্রিয় সঙ্গীরা একসময় এই গাছের আশপাশে ছিলেন। গাছটির মধ্যে কবিত্রীর অতীতের আনন্দ, ভালোবাসা এবং বন্ধনের গল্প লুকিয়ে আছে। এরপর লেখিকা দুঃখের সাথে বলছে, ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবির মুহূর্ত বা স্মৃতির সঙ্গে মিশে, ইট শ্যাল অ্যারাইজ, এটা মানে এই গাছটা জেগে উঠবে বা ভেসে উঠবে, ইন মেমোরিজ, স্মৃতিতে, টিল দ্য হট টিয়ার্স, যতক্ষণ না উষ্ণ অশ্রু, ব্লাইন্ড মাইন্ড আইস, আমার চোখ ঝাপসা করে দেয় বা আমার চোখ ঢেকে ফেলে। অর্থাৎ এখানে লেখিকা বলতে চাইছেন, তোমাদের স্মৃতির সঙ্গে মিশে এই গাছটি বারবার আমার মনে ভেসে উঠবে, যতক্ষণ পর্যন্ত না আমার চোখ কান্নায় ঝাপসা হয়ে যায়। লাইনটির সহজ ব্যাখ্যা হিসাবে কবিত্রী বলছেন, প্রিয় সঙ্গীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি এতটাই গভীরভাবে তার মনে গেঁথে গেছে, এই গাছটি সেই স্মৃতির রূপ হয়ে তার চোখের সামনে বারবার জেগে ওঠে। আর এই স্মৃতি এতটাই আবেগময় ও বেদনাদায়ক যে শেষ পর্যন্ত তার চোখ দিয়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ে এবং দৃষ্টিকে আচ্ছন্ন করে দেয়। এটা এমন এক স্মৃতি যা তাকে কাঁদায়, কিন্তু সে স্মৃতি থেকে সে কখনোই দূরে যেতে পারে না। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত ইমেজারি, এখানে লেখা ছিল হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ, অর্থাৎ কবিত্রীর চোখে যে জল চলে আসছে সেটা আমরা খুবই ভালোভাবে কল্পনা করতে পারছি। এবং দ্বিতীয়ত অ্যালিটারেশন, দেখো এখানে টিল দ্য হট টিয়ার্স, এখানে টি ধ্বনিটি পুনরাবৃত হচ্ছে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে।
এই লাইনটি বোঝাতে চায় কিছু স্মৃতি এমন হয় যা কখনো মন থেকে মুছে যায় না, যেমন প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়, ভালোবাসা, হাসি, আনন্দ সবকিছুই কবিত্রীর হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। এই গাছটি সেই সমস্ত অনুভূতিগুলিকে জাগিয়ে রেখেছে, তাই যখনই তিনি গাছটির কথা মনে করেন তখনই পুরনো ভালোবাসার স্মৃতিগুলি যেন তার চোখ ভিজিয়ে দেয়। চলো এরপর, হোয়াট ইজ দ্যাট ডার্টস লাইক মারমার? ওটা কেমন ধরনের করুণ গুঞ্জন বা শোক সঙ্গীতের মতন এক ধরনের নিঃশ্বাস শব্দ দ্যাট আই হেয়ার, যা আমি শুনতে পাচ্ছি। লাইক দ্য সি, যেন সমুদ্র ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, পাথরের সৈকতে এসে আছড়ে পড়ছে। অর্থাৎ এর মানে আমি একটা গভীর বিষণ্ণ গুঞ্জন শুনতে পাচ্ছি, ঠিক যেন শোকগাথার মতন একটা সুরেলা কান্না, যেন সেই শব্দটি ঠিক সমুদ্রের ঢেউয়ের মতন যা পাথরের সৈকতে এসে আছড়ে পড়ে। এই দুই লাইনে কবিত্রী এক ধরনের বিষণ্ণ সুর অনুভব করছেন যা তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তিনি বলছেন এই গুঞ্জন যেন শোকের গান, যা হয়তো গাছের নিজের কান্না কিংবা কবিত্রীর অন্তরের বেদনার প্রতিফলন। এই শব্দটা যেন সমুদ্রের ঢেউয়ের মতন শোনায়, যা পাথরের সৈকতে গিয়ে বারবার ভেঙে পড়ে। এটি একটি ক্রমাগত চলতে থাকা মন কেমন করা শব্দ। কবিত্রী যেন বলছেন গাছটির একটি জীবন্ত অস্তিত্ব, আর তার বুকের গভীর যন্ত্রণায় এই প্রতিধ্বনির এক গুঞ্জন। এই দুটি লাইনে তিনটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত সিমিলি, দেখো এখানে লেখা ছিল লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, মানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গাছের গুঞ্জনের তুলনা করা হচ্ছে। দ্বিতীয়ত ইমেজারি, এখানে পাঠক যেন কানে শুনতে পান সেই ঢেউয়ের শব্দ আর চোখের সামনে ভেসে ওঠে পাথরের সৈকত। এছাড়া পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে, কারণ এখানে গাছটিকে এমনভাবে দেখানো হয়েছে যেন সে শোক প্রকাশ করছে একটি জীবন্ত সত্তা হিসাবে। এবার আসা যাক লাইনগুলির অন্তর্নিহিত অর্থে। এই লাইনগুলি বোঝাতে চায় গাছটির মাঝেও যেন এক বেদনা লুকিয়ে আছে। গাছটি কেবল প্রকৃতির এক অঙ্গ নয়, বরং একটি জীব যার বুকেও শোক জমে থাকে। কবিত্রী তার প্রিয় মানুষদের হারিয়েছেন, সেই শোক যেন গাছের মধ্যেই প্রতিধ্বনিত হয়। সমুদ্র যেমন অনবরত ঢেউ তোলে, এই গাছও যেন বারবার নিজের নিঃশ্বার কান্না শোনাচ্ছে কবিত্রীকে, তার হারানো ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে। চলো এরপর, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা গাছের শোকগাথা বা করুণ বিলাপ, অ্যান্ড ইউরি স্পিচ, একটি রহস্যময় বা গা ছমছমে কণ্ঠস্বর, দ্যাট হ্যাপলি, যা হয়তো বা সম্ভবত টু দি আননোন ল্যান্ড, অজানা দেশের উদ্দেশ্যে মে রিচ, পৌঁছাতে পারে। মানে এই শব্দটি যেন গাছের মনের গভীর থেকে আসা একটি শোকের গান, একটি অদ্ভুত গা ছমছমে কণ্ঠস্বর যা নিঃশব্দে কিছু বলতে চাইছে। সেই গুঞ্জন হয়তো কোনো অজানা রহস্যময় জায়গায় পৌঁছে যেতে পারে। লাইনগুলি একটু কঠিন মনে হলেও আমি ব্যাখ্যাতে খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এর ব্যাখ্যা হচ্ছে এই দুটি লাইনে কবিত্রী কল্পনা করছেন গাছটি শোক করছে, তার এই করুণ শব্দ যেন এক জীবন্ত আত্মার বিলাপ। এই শোকের গান গাছের কণ্ঠে এমন রহস্যময় ভাষায় প্রকাশ পাচ্ছে যা আমাদের মনকে আলোড়িত করে তোলে। কবিত্রী বিশ্বাস এই গুঞ্জন হয়তো পৌঁছে যাচ্ছে সেই অজানা জগতে যেখানে তার প্রিয়জনেরা এখন চিরঘুমে শুয়ে আছেন। এখানে আননোন ল্যান্ড বলতে পরলোক বা মৃত্যুর পরবর্তী এক রহস্যময় স্থানকে বোঝানো হয়েছে। এখানে তিনটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সনিফিকেশন, কারণ যেরকম আমরা আগেই বললাম যে এই গাছটা এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যে যেন সেটা শোক জানাতে পারে, কথা বলতে পারে। এছাড়া দ্বিতীয় হচ্ছে অ্যালিটারেশন, এখানে ল্যামেন্ট এবং ল্যান্ড একই ধ্বনি দিয়ে শব্দের আরম্ভে ছন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া লাইনগুলির মধ্যে ইমেজারি ব্যবহার করা হয়েছে, যেন মনে হচ্ছে গাছের কণ্ঠে রহস্যময় যে শোকের শব্দ, আর সেই শব্দটা যেন বাতাসে বয়ে চলে যাচ্ছে অজানা কোনো দিগন্তে। এবার দেখা যাক অন্তর্নিহিত অর্থ। এই অংশটা বোঝাতে চায় গাছটি কবিত্রীর দুঃখের সাথে, যে প্রিয় মানুষদের হারিয়ে কবিত্রী এখন কষ্ট পাচ্ছেন, সেই শোক যেন গাছের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। গাছের করুণ গুঞ্জন যেন কবিত্রীর অন্তরের কষ্টকে বহন করে দূরে সেই অজানা পৃথিবীতে পৌঁছে দিচ্ছে, যেখানে তার প্রিয়জনেরা চিরনিদ্রায় শুয়ে আছেন। গাছটিকে এখানে এমনভাবে দেখানো হয়েছে যেন এটি কবিত্রীর সঙ্গী, যা কবিত্রীর শোককে ভাগ করে নিচ্ছে। আশা করছি তোমাদের তৃতীয় স্ট্যান্ডাটি ক্লিয়ার করতে পারলাম। বুঝতে পারছি ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এগুলো আমাদের জানতেই হবে আর এত ডিটেলসে তোমাদের পড়তেই হবে। তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো এবং তোমরা বুঝতে পারছো পড়াটা, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে হ্যাঁ বুঝতে পারছি। এরপর
এরপর আননোন, অজানা বা অচেনা, ইয়েট ওয়েল নোন, তবুও খুব পরিচিত বা আত্মিকভাবে চেনা, টু দ্য আই অফ ফেথ, মানে বিশ্বাসের চোখে যেটা খুব স্পষ্ট করে দেখা যায়। এর মানে যদিও ওই স্থানটি আমাদের চোখে অচেনা, তবুও আত্মার চোখে, বিশ্বাসের চোখে তা খুব চেনা মনে হয়। লাইনটার কিন্তু এখানে খুব গভীর একটা দৃষ্টিভঙ্গি আছে। দেখো, এর ব্যাখ্যায় আমি তোমাদের বোঝাচ্ছি। এই লাইনে কবিত্রী বলছেন যে সেই অজানা বা পরলোক যেটাকে বলা হয়, যেখানে প্রিয়জনেরা চিরতরে ঘুমিয়ে আছেন, সেটি সাধারণ চোখে অচেনা হলেও ভালোবাসা ও বিশ্বাসের চোখে সেটা খুব আপন ও চেনা। অর্থাৎ কবিত্রী হৃদয় থেকে বিশ্বাস করেন যে তার প্রিয়জনেরা এমন এক জায়গায় আছেন যেটা শান্তির, ভালোবাসার এবং গভীর আত্মিক সংযোগের স্থান। এটি এক ধরনের বিশ্বাসের অনুভব, যেখানে বাস্তবতা নয় বরং অনুভূতি এবং আত্মিক চেতনা কাজ করে। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে বিরোধাভাস, অর্থাৎ এটি এমন একটি কথা বা বাক্য যা শুনতে বা দেখতে একেবারে বিপরীত বা অসঙ্গত মনে হয়, কিন্তু ভেতরে একটা গভীর সত্য বা ভাবনার খোরাক লুকিয়ে থাকে। যেমন এখানে লেখা হয়েছে আননোন ইয়েট ওয়েল নোন, মানে একই সময়ে কিছু অজানা কিন্তু চেনার কথা বলার মাধ্যমে ভাবগত দ্বন্দ্ব এখানে তৈরি হয়েছে। এছাড়া দ্বিতীয়ত পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে। দেখো, লেখা ছিল আই অফ ফেথ, মানে বিশ্বাসকে যেন একটি চোখের মতন কল্পনা করা হয়েছে যা দেখতে পায়। এরপর আসা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি আমাদের বোঝায় ভালোবাসা ও বিশ্বাসের শক্তি এতটাই গভীর যে প্রিয়জনেরা এখন আমাদের সঙ্গে নেই, তাদের অস্তিত্ব এবং উপস্থিতি আমরা এর মাধ্যমে অনুভব করতে পারি। যেখানে তারা আছে সেটা হয়তো শরীরের চোখে অজানা, কিন্তু মনের চোখে খুব আপন ও খুব কাছের। কবিত্রীর বিশ্বাস মৃত্যুর পরেও সম্পর্ক শেষ হয় না। প্রেম, স্মৃতি আর বিশ্বাসের চোখে তারা চিরকাল জীবন্ত থাকে। এরপর আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আর আমি সেই বিলাপ বা বেদনার সুর শুনেছি। ফার ফার অ্যাওয়ে, বহু দূরে, অনেক অনেক দূরে। ইন ডিস্টেন্ট ল্যান্ডস, মানে বহু দূর দেশে বা বিদেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, বহু সুরক্ষিত উপসাগরের ধারে। এর মানে আমি সেই শোকাতুর সুর বহু দূর দেশে অনেক সুরক্ষিত উপসাগরের পাশে শুনেছি। লাইনটি সহজ ব্যাখ্যা। এই লাইনে কবিত্রী জানাচ্ছেন সেই করুণ সুর যেটা ক্যাসুরিনা গাছের কান্নার মতন মনে হয়, তিনি শুধু নিজের দেশেই শুনেছেন তা নয়, বিদেশেও বহু দূরের উপসাগরের তীরেও শুনেছেন। অর্থাৎ এটা বাস্তবিক কোনো শব্দ নয়, এটা কবিত্রীর কল্পনায় বা স্মৃতিতে বয়ে নিয়ে আসা এক আত্মিক সঙ্গীত, যা তার মনের গভীরের অনুভূতির প্রতিচ্ছবি। অর্থাৎ যেখানে যেখানে কবিত্রী গেছেন, সেই গাছের স্মৃতি আর ভালোবাসা তাকে সঙ্গ দিয়েছে, যেন সেই গাছের আত্মার কণ্ঠস্বর তাকে দূরেও স্পর্শ করেছে। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সোনিফিকেশন, গাছের যে ওয়েল মানে গাছের যে বিলাপ যেন একটা জীবন্ত প্রাণীর মতন কল্পিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে অ্যালিটারেশন, এখানে ফার ফার কথাটিকে রিপিট করা হয়েছে যাতে একটু সুরেলা ছন্দ দেয়া যায়। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। এই লাইনটি বোঝাতে চায় প্রকৃত ভালোবাসা, স্মৃতি আর আত্মিক সম্পর্ক কোনো সীমানায় আটকে থাকে না। কবিত্রীর কাছে তার ক্যাসুরিনা গাছ শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং এমন একটি আত্মিক বন্ধন যা তাকে সারা জীবন ও পৃথিবীর যেখানেই যাক না কেন সঙ্গ দিয়েছে, প্রেরণা জাগিয়েছে। এমনকি বিদেশেও সেই আত্মিক শব্দ তিনি অনুভব করেছেন। এটা শুধু একটা গাছ নয়, এটা কবিত্রীর হৃদয়ের একটি চিরন্তর সঙ্গী। চলো এরপর, when slumbered in his cave, যখন তার গুহায় ঘুমাচ্ছিল, the water wraith, জলের আত্মা বা জলের দেবতা, and the waves gently kissed, এবং তরঙ্গগুলো আলতু করে চুম্বন করছিল, the classic shore, সেই প্রাচীন তটরেখাকে, of France and Italy, ফ্রান্স এবং ইতালির। লাইনটির মানে যখন জলের আত্মা তার গুহায় ঘুমাচ্ছিল এবং ঢেউগুলো আলতু করে চুম্বন খাচ্ছিল ফ্রান্স এবং ইতালির সেই ইতিহাসময় তটরেখাকে। লাইনটা হয়তো তোমরা বুঝতে পারলে না, আমি একটু সহজভাবে তোমাদের ব্যাখ্যা করছি, দেখবে তোমরা বুঝতে পেরে যাবে। কবিত্রী ইংল্যান্ড ও ফ্রান্সে পড়াশোনা করতে গিয়েছিলেন। ইউরোপের সেই বিখ্যাত সমুদ্র তটরেখার পাড়ে দাঁড়িয়েছিলেন, যে তটরেখায় একসময় গ্রিক
গ্রিক ও রোমান সভ্যতা ছিল, যেখানে কবিতা, শিল্প, জ্ঞান এই সব কিছু জন্ম নিয়েছিল। তিনি সেখানে দাঁড়িয়ে দেখছেন সমুদ্র বা জলের আত্মা যেন ঘুমিয়ে আছে গুহার মধ্যে, অর্থাৎ এখানে সমুদ্র যেন শান্ত হয়ে আছে এবং ঢেউগুলো যখন নরম করে তীরে এসে পড়ছে তা যেন এক নিস্তব্ধ ভালোবাসার চুম্বন দিচ্ছে। এই নিস্তব্ধতা, এই প্রাকৃতিক সৌন্দর্য কবিত্রীর হৃদয়ে সেই ক্যাসুরিনা গাছটির স্মৃতি ফিরিয়ে আনে। আশা করছি তোমরা বুঝতে পারলে। লাইনটিতে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সনিফিকেশন, অর্থাৎ জলের আত্মাকে ঘুমন্ত প্রাণী হিসাবে এবং ঢেউকে চুম্বনকারী হিসাবে উপস্থাপনা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইমেজারি, অর্থাৎ এখানে শব্দচয়নের মাধ্যমে একটি স্নিগ্ধ রাতের নিস্তব্ধ দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। তোমাদের আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি এখন অন্য কোনো জায়গায় থাকো, কলেজে বা চাকরির সূত্রে দূরে কোথাও। এমন সময় দেখবে আমাদের বাড়ির স্মৃতি অনেক মনে পড়ে যায়। হয়তো তুমি ভাবছো আমাদের গ্রামের ওই পুরনো আম গাছটার নিচে আমরা কতই না খেলেছি, কতই না গল্প করেছি। ঠিক সেইভাবেই তরুদত্ত ইউরোপের থেকেও সবসময় ক্যাসুরিনা গাছের কথা মনে করতেন। তাই যখনই তিনি শান্ত রাতে সমুদ্রকে দেখতেন, ঢেউয়ের মৃদু শব্দ শুনতেন, তখন তার মনে হতো এই শব্দটা যেন আমার সেই পুরনো গাছের গান। তাই এই লাইনটা আমাদের বোঝাতে চায় জায়গা বদলালেও স্মৃতি বদলায় না। প্রকৃতির মাঝেও পুরনো ভালোবাসা, পুরনো গন্ধ এই সব কিছু বারবার ফিরে আসে। এরপর বিনিথ দ্য মুন, চাঁদের নিচে বা চাঁদের আলোয়, হোয়েন আর্থ লে ট্রান্সড, যখন পৃথিবী মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল, ইন এ ড্রিমলেস সুন, এক ঘুমহীন নিদ্রার ঘোরে। এর মানে ফ্রান্সে বা ইতালির উপকূলে চাঁদের নিচে যখন পৃথিবী ঘুমিয়ে পড়েছিল এক গভীর অথচ স্বপ্নহীন নিদ্রায়। বন্ধুরা, এখানে ট্রান্সড মানে হচ্ছে মোহাচ্ছন্ন বা ঘোরের মধ্যে থাকা। সহজ ব্যাখ্যা হিসেবে বললে এই লাইনে কবিত্রী তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা স্মরণ করছেন। তিনি বলছেন ইউরোপের তটভূমি যেমন ফ্রান্স বা ইতালি, যেখানে তিনি চাঁদের আলোয় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। পৃথিবী তখন ছিল নিস্তব্ধ ও ঘুমন্ত, কিন্তু এই ঘুম ছিল স্বপ্নহীন, এক মায়াবী নিস্তব্ধতা যেন সমস্ত প্রকৃতিকে ঢেকে রেখেছিল। আর যেমনটা আগের লাইনেই বললাম, এই পরিবেশে কবিত্রীর হৃদয়ে ভেসে উঠেছিল তার প্রিয় ক্যাসুরিনা গাছটির স্মৃতি, যেটা ছিল তার দেশ, শৈশব ও হারানো বন্ধুদের প্রতীক। এখানেও দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সনিফিকেশন, এখানে পৃথিবীকে ঘুমন্ত নিদ্রাচ্ছন্ন রূপে কল্পনা করা হয়েছে, এবং দ্বিতীয় ইমেজারি, এখানে চাঁদের আলো, শান্ত তটভূমি এবং ঘুমন্ত পৃথিবীর এক স্বপ্নময় চিত্র তুলে ধরেছেন। লাইনটির অন্তর্নিহিত অর্থ হিসাবে কবিত্রী বোঝাতে চেয়েছেন ভিন দেশে থেকেও প্রকৃতির সৌন্দর্য তার মনে তার দেশের স্মৃতিকে ফিরিয়ে আনে। যখন ফ্রান্স বা ইতালির মতন দেশে তিনি চাঁদের আলোয় এক নিস্তব্ধ পরিবেশে থাকেন, তখন তার মনে পড়ে যায় সেই ক্যাসুরিনা গাছটি, যেটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। এই স্মৃতি আর বাস্তব মিলে যায় কবিত্রীর মনে। প্রকৃতির সৌন্দর্য তাকে তার অতীতের ভালোবাসা ও শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করে তোলে। চলো এরপর এভরি টাইম, আর প্রতিবার দ্য মিউজিক রোজ, যখন সেই সঙ্গীত ভেসে আসে বা সুর উঠত, বিফোর মাইন ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টির সামনে বা মনের চোখে, রোজ আ ফর্ম সাবলাইম, উঠে আসতো এক মহান রূপ বা এক উজ্জ্বল দৃশ্য। এর মানে যখনই সেই সুর বেজে উঠত, আমার মনের চোখে যেন এক মহান গৌরবময় রূপ ভেসে উঠত। লাইনটির সহজ ব্যাখ্যা হিসাবে কবিত্রী বলছেন, যখন সেই সঙ্গীত বা গানের সুর দূর থেকে ভেসে আসতো, হয়তো সেটা প্রকৃতির কোনো শব্দ বা গাছের পাতা নাড়ার আওয়াজ বা পাখির গান বা গাছের আত্মিক কণ্ঠস্বর, ঠিক তখনই কবিত্রীর অন্তরে ভেসে উঠত এক সাবলাইম রূপ, অর্থাৎ এক উজ্জ্বলময় ও গৌরব চিত্র। সেই সুরের মধ্যেই তিনি অনুভব করতেন সেই শৈশব, ভালোবাসা, বন্ধুত্ব আর স্মৃতির রূপ, সেই আবেগময় মুহূর্তগুলো। এই লাইনে তিনটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত ইমেজারি, দেখো সঙ্গীতে ভেসে ওঠা মনের চোখে দৃশ্যপটের জাগরণ, এই সব কিছুই আমাদের কাছে একটি ছবি তুলে ধরে। দ্বিতীয়ত পার্সনিফিকেশন, এখানে গাছ বা প্রকৃতির শব্দকে আত্মিক সঙ্গীতের রূপ দেওয়া হয়েছে। আর তৃতীয়ত সিম্বলিজম, এখানে দেখো ফ্রম সাবলাইম, এই কথাটি এখানে কেবলমাত্র গাছের উদ্দেশ্যে বলছে না, বরং কবিত্রীর স্মৃতি, অতীত ও হারানো প্রিয়জনদের চিহ্নও বহন করছে। এবার আসা যাক অন্তর্নিহিত অর্থে। দেখো এমন অনেক সময় আমাদের সাথেও হয়েছে,
হঠাৎ করে এমন কোনো ঘটনা বা গান শুনে আমাদের পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। ঠিক তেমনই কবিত্রী তরুদত্ত বলছেন, যখনই তিনি সেই সঙ্গীতের মতন মিষ্টি শব্দ শুনতেন তখনই তার মনের মধ্যে ভেসে উঠত এক অদ্ভুত সুন্দর দৃশ্য। সেটা হতে পারে গাছটির রূপ, কিংবা তার ভাই বোনেদের মুখ, কিংবা তাদের খেলার স্মৃতি, অথবা শুধুই ভালোবাসায় ভরা শৈশব। কিছু ঘটনা এবং দৃশ্য থাকে যা কিন্তু চিরকাল উজ্জ্বল হয়ে থাকে। কবিত্রীর কি মনে পড়ে যায় দেখো, এর পরের লাইনে দেয়া আছে, দাই ফর্ম ও ট্রি, তোমার রূপ হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যেমন ছিল আমার আনন্দময় যৌবনে, আই স দি, আমি তোমাকে দেখেছিলাম, ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার প্রিয় জন্মভূমির আবহাওয়া বা দেশে। এর মানে, হে প্রিয় গাছ, আমি তোমার যে রূপ একসময় আমার আনন্দের যৌবনে দেখেছিলাম সেই প্রিয় জন্মভূমিতে, সেই রূপই এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। এখানে বেশ কিছু ভোকাবুলারি আছে যেগুলো আলোচনা করার। প্রথমত দাই, এটি হচ্ছে একটি প্রোনাউন, এটা আর্কেইক ফর্ম অফ ইওর, মানে তোমার এই যে বলা হয় এটার পুরনো ফর্ম, মানে বিভিন্ন পুরনো কবিতায় এগুলো আমরা দেখতে পাবো। দ্বিতীয়ত এখানে ফর্ম মানে হচ্ছে রূপ বা আকার, আর এখানে ও ট্রি, এই যে ও বলা হয়েছে এটা একটা ইন্টারজেকশন, এখানে কাউকে সম্বোধন করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। এরপর হচ্ছে প্রাইম, প্রাইম মানে হচ্ছে যৌবন বা সেরা সময় বা সোনালী সময় বলতে পারা যায়। এরপর হচ্ছে দি, এটিও একটি প্রোনাউন, এটা আর্কেইক ফর্ম অফ ইউ, ইউ মানে হচ্ছে তোমাকে, তার পুরনো যুগে যে ব্যবহার করা হতো সেটা হচ্ছে দি। এরপর হচ্ছে নেটিভ, নেটিভ মানে হচ্ছে স্বদেশীয় বা জন্মগত, এবং ক্লাইম কথাটি ক্লাইমেট থেকে এসছে। ক্লাইম মানে হচ্ছে আবহাওয়া, দেশ বা অঞ্চল। এখানে তিনটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা হলো এমন একটি কবিতার কৌশল যেখানে কবি কোনো জড় বস্তু বা অনুপস্থিত ব্যক্তি বা কাল্পনিক কিছুর সঙ্গে সরাসরি কথা বলেন, যেন সেই বস্তুটি তার সামনেই আছে। ঠিক সেরকমই দেখো এখানে ও ট্রি কথাটি ব্যবহার করে কবিত্রী গাছের সঙ্গে সরাসরি কথা বলছেন। তৃতীয় হচ্ছে ইমেজারি, এখানে গাছের রূপ, যৌবনের স্মৃতি, প্রিয় জন্মভূমির পরিবেশ সবকিছু কল্পনায় ফুটে ওঠে। তৃতীয় হচ্ছে সিম্বলিজম, গাছটি এখানে কবিত্রীর শৈশব, দেশ ও হারানো দিনগুলির প্রতীক হয়ে উঠেছে। অন্তর্নিহিত অর্থ দেখলে এই লাইনটিরও মানে কতকটা একই আগের লাইনের মতন, সময় যতই কেটে যাক কিছু স্মৃতি কখনো ফিকে হয় না। কবিত্রীর কাছে ক্যাসুয়ারিনা গাছটি শুধু একটি গাছ নয়, বরং সেই গাছের প্রতিটি ডাল, পাতা, রূপ তার জীবনের সবচেয়ে আনন্দের সময় এবং ভালোবাসার অনুভূতির প্রতিচ্ছবি। আশা করছি তোমাদের চতুর্থ স্ট্যান্ডাটিও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তোমরা যারা এতদূর অবধি ভিডিওটা দেখছো আমাকে একবার নিচে কমেন্ট করে লেখো তো চতুর্থ বুঝেছি, দেখি কতজন সত্যি আমার ভিডিওটা পুরোটা দেখো। চলো এবার পঞ্চম স্তবকটা শুরু করা যাক। দেয়ারফোর আই ফেইন, তাই আমি আন্তরিকভাবে উড কনসিক্রেট এ লে, একটি গান উৎসর্গ করতে চাই। আনটু দাই অনার ট্রি, তোমার সম্মানে হে গাছ, বিলাভড অফ দোজ, যারা তোমাকে ভালোবাসতো। লাইনটির ব্যাখ্যা হচ্ছে, তাই আমি আন্তরিকভাবে একটি গান উৎসর্গ করতে চাই এই গাছটির সম্মানে, যাকে তারা ভালোবাসতো, যাদের আমি হারিয়েছি। এখানেও অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, গাছটির সঙ্গে যেন লেখিকা সরাসরি কথা বলছেন। দ্বিতীয় হচ্ছে সিম্বলিজম, গাছটি যেন তার প্রিয়জনদের একটি স্মৃতির প্রতীক। এখানে যারা তোমাকে ভালোবাসতো মানে কবিত্রী ছাড়া আর বাকি তার দাদা ও দিদি তাদের কথাই বলা হচ্ছে। এবং এখানে আরও বলা হচ্ছে হু নাও ইজ ব্লেসড স্লিপ, আর যারা এখন শান্তিময় ঘুমে শয়িত বা চিরনিদ্রায় শুয়ে আছেন, ফর আই এ রিপোজ, মানে চিরকাল বা অনন্তকাল বিশ্রামে আছেন, ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, তারা আমার জীবনের থেকেও প্রিয় ছিল, হায়। এর মানে যারা এখন অনন্ত ঘুমে বিশ্রাম নিচ্ছেন, চিরনিদ্রায় শুয়ে আছেন, তারাই ছিলেন আমার জীবনের থেকেও প্রিয়। এবার চলো আমরা এই যে লাইনগুলো পড়লাম তার সহজ ব্যাখ্যা দেখে নিই। এই অংশে কবিত্রী তার প্রিয় হারানো সঙ্গীদের কথা বলছেন, যারা একসময় তার জীবনের অমূল্য সম্পদ ছিলেন। এখন তারা পৃথিবীতে নেই, চিরকালের জন্য নিদ্রায় চলে গেছেন, তবে তাদের স্মৃতি আজও কবিত্রীর হৃদয়ে অমলিন। তাই কবিত্রী চির বিদায় নেওয়া প্রিয়জনদের সম্মানে এই গাছের উদ্দেশ্যে একটি কবিতা উৎসর্গ করতে চান। খেয়াল রাখবে এখানে ব্লেসড স্লিপ বলতে বোঝা
বোঝানো হয়েছে মৃত্যুকে, যেখানে দুঃখ, ক্লান্তি, কষ্ট সবকিছু শেষ হয়ে যায়। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে ইউফেমিজম, যার মানে হলো কোনো কঠিন, দুঃখজনক বা খারাপ শব্দকে সরাসরি ব্যবহার না করে তার পরিবর্তে কোমল বা শালীন শব্দ ব্যবহার করা, যাতে বিষয়টি শুনতে মিষ্টি বা ভদ্র লাগে। এই লাইনটির মধ্যেও ব্লেসড স্লিপ শব্দটি ব্যবহার করা হয়েছে মৃত্যুর প্রতীক হিসাবে, কিন্তু এখানে দুঃখজনক না হয়ে শান্তিপূর্ণ কিছু বোঝাচ্ছে। এছাড়া এক্সক্লামেশন হিসাবে অ্যালাস শব্দটি ব্যবহার করে দুঃখজনক বা হতাশাজনক কিছু বোঝাচ্ছে। এবার আসা যাক লাইনগুলির অন্তর্নিহিত অর্থে। এই অংশে কবিত্রী তরুদত্ত বলছেন তিনি এই ক্যাসোডিনা গাছকে সম্মান জানিয়ে একটি কবিতা, যেটাকে ইংলিশে লে বলা হয়, উৎসর্গ করতে চান। কিন্তু শুধু গাছটির জন্য নয়, মূলত তিনি এই কবিতাটি উৎসর্গ করতে চান তার সেই প্রিয়জনদের স্মৃতিতে, যারা একসময় তার সাথে এই গাছের ছায়ায় খেলতেন কিন্তু এখন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন। এরা হলেন কবিত্রীর প্রয়াত ভাই বোন, যারা এখন শান্তিময় চিরনিদ্রায় আছেন। এরপর মিস্ট দাও বি নাম্বারড, তুমি যেন গণ্য হও বা অন্তর্ভুক্ত হও, হোয়েন মাই ডেজ আর ডান, যখন আমার জীবন শেষ হবে বা আমি মারা যাব। উইথ ডেথলেস ট্রিজ, মানে অমর গাছগুলির মধ্যে বা কালজয়ী গাছেদের কাতারে, লাইক দোজ ইন বড়ডিল, যেমন বড়ডিল অঞ্চলের বিখ্যাত গাছগুলি। মানে কবিত্রী বলছেন আমার মৃত্যুর পর তুমি যেন বড়ডিলে অমর ও স্মরণীয় গাছগুলির মতোই সম্মান পাও। লাইনটি সহজ ব্যাখ্যা হচ্ছে, এই লাইনে কবিত্রী প্রার্থনা করছেন যেন ক্যাসোডিনা গাছটিকে ইতিহাসে স্মরণীয় ও মহান গাছ হিসাবে গণ্য করা হয়। বড়ডিল হচ্ছে ইংল্যান্ডের একটি প্রাকৃতিক উপত্যকা, যেখানে অসাধারণ প্রাচীন ও শক্তিমান বৃক্ষ রয়েছে। কবিত্রী চান তার প্রিয় গাছটিও যেন এমনই একটি অমর গাছ হিসেবে চিরকাল বেঁচে থাকে। এই গাছ শুধু প্রকৃতির অঙ্গ নয়, কবিতির ভালোবাসা, স্মৃতি আর প্রিয়জনদের সঙ্গে তার মনের গভীরের যোগসূত্রের প্রতীক। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত হচ্ছে অ্যালিউশন। এখানে দেখো বড়ডিল কথাটি উল্লেখ করে ইংল্যান্ডের একটি বাস্তব জায়গাকে নির্দেশ করেছে, যা প্রাকৃতিক সৌন্দর্য ও চিরন্ততার প্রতীক। দ্বিতীয়ত পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে। গাছকে মানুষ হিসেবে কল্পনা করা হয়েছে, যার সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে। এবার দেখা যাক অন্তর্নিহিত অর্থে। কবিত্রী এই গাছটির জন্য অমরত্ব কামনা করছেন। তার বিশ্বাস, যেহেতু এই গাছটি তার প্রিয়জনদের স্মৃতিকে ধারণ করে, তাই এটি কখনো ভুলে যাওয়ার মতন নয়। তার মৃত্যুর পরেও যেন এই গাছটি থেকে যায় স্মৃতির প্রতীক হয়ে, ভালোবাসার সাক্ষী হয়ে, অন্য সেই বিখ্যাত গাছগুলির মতনই ইতিহাসে যেন স্থান পায়। চলো এরপর আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, যার ভয়ানক বা বিশাল ডালপালার নিচে লিঙ্গার্ড পেল ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে থাকতো ফিয়ার, ট্রাম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলিটন, ভয়ে কাঁপতে থাকা আশা এবং কঙ্কালসার মৃত্যু, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, আর ছায়ার মতন সময়। মানে যে সমস্ত ভয়ঙ্কর গাছের নিচে দাঁড়িয়ে থাকতো ভয়, কাঁপা কাঁপা আশা, কঙ্কালের মতন মৃত্যু আর ছায়ার মতন সময়। লাইনটির সহজ ব্যাখ্যা দেখলে এখানে কবিত্রী বড়ডিল এই গাছগুলির মাহাত্ম্য বর্ণনা করেছেন। সেই গাছগুলির নিচে যেন পৃথিবীর গভীরতম আবেগগুলো, ভয়, আশা, মৃত্যু এবং সময় নিঃশব্দে উপস্থিত ছিল। এখানে গাছগুলোর মধ্যে এক ধরনের মাহাত্ম্য ও রহস্যময়তা আছে, যেগুলো ইতিহাস, জীবনের গভীরতা এবং দার্শনিক চিন্তার প্রতীক। তাদের সাথে তুলনা করে কবিত্রী আসলে চাইছেন তার প্রিয় ক্যাসোডিনা গাছটিকেও এই সম্মানীয় স্থানে দেখতে। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সোনিফিকেশন। এখানে দেখো ভয়, আশা, মৃত্যু এবং সময়, এদেরকে যেন জীবন্ত, অনুভূতি সম্পূর্ণ রূপে দেখানো হয়েছে। এবং দ্বিতীয়ত সিম্বলিজম। দেখো এখানে ডেথ দ্য স্কেলিটন, মৃত্যু কঙ্কালের রূপ প্রতীক। এছাড়া টাইম দ্য শ্যাডো, সময়কে ছায়ার মতন ধরা হয়েছে, যার উপস্থিতি অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। তো এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। এবার দেখা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে। কবিত্রী বোঝাতে চাইছেন যে কোনো গাছ শুধু গাছ নয়, তারা ইতিহাস ও জীবনের গভীর অর্থ বহন করে। সেই গাছগুলোর নিচে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে জীবন কতটা ক্ষণস্থায়ী, সময় কেমন নিঃশব্দে চলে যায়, আশা ও ভয়ের মধ্যে আমরা কিভাবে টিকে থাকি, আর মৃত্যু ঠিক কতটা কাছে দাঁড়িয়ে থাকে। এভাবেই কবিত্রী তার প্রিয় গাছটিকে সেই গভীর দার্শনিক স্তরে স্থান দিতে চান। অর্থাৎ গাছটিও যেন এই সমস্ত সংসারিক উপাদান, যেমন ভয়, আশা, আকাঙ্ক্ষা এবং মৃত্যু, সময়, এই সব কিছুকে জয় করে যুগ যুগ ধরে অমর হয়ে থাকে।
চলো এরপর অ্যান্ড দো উইক দ্য ভার্স, যদিও এই কবিতাটি দুর্বল বা আমার কবিতা খুব শক্তিশালী নয়, দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, যা তোমার সৌন্দর্যকে বারবার গেয়ে তুলতে চায় বা তোমার সৌন্দর্যকে যতবার পারা যায় বলবার চেষ্টা করছে। এর মানে যদিও আমার কবিতা খুব দুর্বল, তবুও আমি তোমার সৌন্দর্যকে আবারও বর্ণনা করতে চাই। লাইনটির সহজ ব্যাখ্যা দেখলে এখানে কবিত্রী স্বীকার করছেন যে তার লেখা হয়তো শক্তিশালী, মহৎ বা নিখুঁত নয়, তবুও ভালোবাসা ও শ্রদ্ধা এতটাই গভীর যে তিনি বারবার চেষ্টা করছেন গাছটির সৌন্দর্য ও মাহাত্ম্য প্রকাশ করতে। এখানে একান্ত আবেগ ও ব্যক্তিগত অনুভব ফুটে উঠেছে, যেখানে শব্দের সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও কবিত্বের ভালোবাসা কখনোই থেমে থাকে না। এখানে একটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে অ্যালিটারেশন। এখানে দেখো লেখা ছিল ফেন ও ফেন। এখানে অনুরূপ ধ্বনির পুনরাবৃত্তি কাব্যিক সৌন্দর্য বাড়িয়েছে। এবার আসা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে। এখানে কবিত্রী জানান যে তার কবিতা নিখুঁত নয়, তবুও তিনি হৃদয় থেকে চেষ্টা করছেন তার প্রিয় গাছটির সৌন্দর্য ও স্মৃতিকে ভাষায় ধরে রাখতে। এটি আমাদের শেখায় ভালোবাসা কখনো নিখুঁত ভাষার অপেক্ষা করে না, বরং আন্তরিক চেষ্টাটাই সবচেয়ে বড় প্রমাণ। তাই কবিত্রী চাইছেন এই গাছটি যেন তার কবিতার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকে। চলো এরপর মে লাভ ডিফেন্ড দি, ভালোবাসা যেন তোমায় রক্ষা করে, ফ্রম অবলিভিয়ন কার্স, ভুলে যাওয়ার অভিশাপ থেকে বা বিস্মৃতির অভিশাপ থেকে। লাইনটির মানে আমার ভালোবাসা যেন তোমাকে চিরকাল বিস্মৃতির হাত থেকে রক্ষা করে। এবার আসা যাক লাইনটির সহজ ব্যাখ্যায়। এই লাইনে কবিত্রী যেন এক প্রার্থনা করছেন গাছটি যাতে কখনো ভুলে যাওয়া না হয়, যেন তাকে সময় মুছে ফেলতে না পারে। তিনি চান তার স্মৃতি, ভালোবাসা ও ওই কবিতার মধ্যে দিয়ে ক্যাসুরিনা গাছটি যেন অমর হয়ে থাকে। কবিতার শক্তি ও হৃদয়ের আবেগের মাধ্যমে যেন গাছটির অস্তিত্ব ভবিষ্যতেও রয়ে যায়। এখানে দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। প্রথমত পার্সনিফিকেশন, এখানে লাভ বা ভালোবাসাকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন সে কাউকে রক্ষা করতে পারে, যা একটি মানবিক গুণ। এবং দ্বিতীয় হচ্ছে মেটাফর, এখানে অবলিভিয়ান স্কার্স, এই বিস্মৃতিটি বা ভুলে যাওয়াকে অভিশাপ হিসেবে তুলে ধরা হয়েছে, যা আসলে সময়ের নীরব ধ্বংসের প্রতীক। এবার আসা যাক লাইনটির অন্তর্নিহিত অর্থে। এখানে কবিত্রী বুঝতে পারছেন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু তিনি চান না এই গাছটি, যেটি তার জীবনের একটি বড় অংশ, ভবিষ্যতে মানুষ বা তার নিজের স্মৃতি থেকে তা হারিয়ে যাক। তাই তিনি প্রার্থনা করছেন তার ভালোবাসা, এই কবিতা এবং অনুভব যেন গাছটিকে চিরকাল অমর করে রাখে, যেন কেউ কখনো তাকে ভুলে না যায়। আশা করছি আমি পুরো কবিতাটি তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিতে পেরেছি। অবশেষে দেখো, তোমাদের কাছে একটাই চাওয়া, এই একটা ভিডিও তৈরি করতে আমার যথেষ্ট টাইম লাগে, এত ডিটেলস, এত সমস্ত কিছু গ্যাদার করতে যথেষ্ট পরিশ্রম লাগে। তাই তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক দিয়ে দিও এবং অবশ্যই আমাদের স্টাডি জমজমাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফিউচারে আমি এরকমই অনেক ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য যাতে আনতে পারি। এই আজকের পড়াটির পিডিএফ যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের সমস্ত চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল, এছাড়া হোয়াটসঅ্যাপের বিভিন্ন চ্যানেল আছে, ডাউট গ্রুপ আছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে, কারণ সেখানে আমি এই সমস্ত পিডিএফ আপলোড করে থাকি। ডাউট গ্রুপেও জয়েন হয়ে যেও, তোমাদের যে কোনো ডাউট আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।